প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব এর মধ্যে কিছু বিষয় তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তির একক, তড়িৎ পরিবহন এবং দু একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। প্রথমে যে বিষয়টি আমরা পড়ব তা হচ্ছে তড়িৎ ক্ষমতা। আমরা এই অধ্যায়ের শুরুতেও পড়েছি, আবার স্থির তড়িৎও আমরা পড়েছি। যে আমরা এটা বলেছি এই অধ্যায়ের শুরুতে, ভি বিভব পার্থক্যে যদি কিউ পরিমাণ চার্জ স্থানান্তর করতে হয় তবে অবশ্যই কিছু কাজ করতে হবে। আমরা স্থির তড়িৎ অধ্যায় থেকে জানি সেই কাজের পরিমাণ যদি ডব্লিউ হয়, অর্থাৎ ভি বিভব পার্থক্যে কিউ পরিমাণ চার্জ স্থানান্তর করতে অবশ্যই কাজ করতে হবে। সেই কাজ যদি ডব্লিউ হয়, আমরা সবাই জানি তড়িৎ বিভব ভি সমান ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, যেখানে ডব্লিউ হচ্ছে কৃত কাজ, যাকে আমরা শক্তি বলতে পারি, যেখানে আমরা বলতে পারি তড়িৎ শক্তি, অর্থাৎ বিভব সমান তড়িৎ শক্তি ভাগ চার্জ। তাহলে আমরা তড়িৎ শক্তি সমান কি লিখতে পারি? ডব্লিউ সমান ভি কিউ। আমরা কিন্তু পূর্ব হচ্ছে তড়িৎ ক্ষমতা। এখন কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায় অনুসারে আমরা জানি কৃত কাজের হার বা শক্তির হারই হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি অতএব ক্ষমতা পি সমান ডব্লিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ যদি এই চার্জ এই প্রান্ত হতে এই প্রান্তে যেতে সে টি সময় নেয়, তাহলে ক্ষমতা V is equal to W divided by T। তাহলে আমরা লিখতে পারি V Q divided by T। এখানে খেয়াল করে দেখো, Q ভাগ T, চার্জ ভাগ সময় মানে হলো তড়িৎ প্রবাহ। তাহলে লেখা যায় P সমান V I। ওহম সূত্র অনুসারে আমরা I এর মান বসাই, তাহলে হবে V স্কয়ার বাই আর। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতার সূত্র। অবশ্যই একক কি হবে? ক্ষমতার একক সর্বদা হয় ওয়াট। তার মানে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর সূত্র হচ্ছে P is equal to VI or V square by R। অর্থাৎ বর্তনীতে যে প্রবাহ চলবে সেই প্রবাহ আর বর্তনীতে আমি যে ভোল্টেজ প্রয়োগ করছি, আমরা বলেছিলাম তড়িৎ চালক বল দিয়ে আমরা বর্তনীর মধ্যে বিভব প্রয়োগ করি। তাহলে P is equal to VI, এখানে V হলো বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্য। আর যদি আমরা V স্কয়ার বাই R ব্যবহার করি, এই R হচ্ছে বর্তনীর মোট রোধ। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, আমরা জানি বিদ্যুৎ প্রবাহ চলে, আর বাসাবাড়িতে বিদ্যুতের ভোল্টেজ থাকে হলো 220 ভোল্ট। প্রশ্ন হলো যে রোধগুলা কি? রোধ হচ্ছে আমাদের যে ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, যতগুলো আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, এই প্রতিটি যন্ত্রের ভিতরে রোধ আছে। সেই রোধগুলো দ্বারা যখন তড়িৎ প্রবাহ চলে তখন তড়িৎ শক্তি ব্যয় হয়, আর তড়িৎ শক্তি ব্যয় হওয়া মানে তড়িৎ ক্ষমতা আমরা পেয়ে যাব। এখন প্রশ্ন হলো, এই যে আমরা তড়িৎ শক্তি ব্যবহার করি, মাসে মাসে আমাদেরকে বিদ্যুৎ বিল দেওয়া লাগে, এই বিদ্যুৎ বিল হয় কি হিসেবে? সেই হিসাবটাকে বলা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, তড়িৎ শক্তির একক। অর্থাৎ আমরা যে বাসাবাড়িতে তড়িৎ শক্তি ব্যবহার করছি, এই তড়িৎ শক্তি ব্যবহারের উপরে ভিত্তি করে বিল হচ্ছে। সেই বিল যে হচ্ছে, সেই বিল যে এককের মাধ্যমে হয় তাকে বলা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট আওয়ার, যার আরেক নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা যাকে শুধু আমরা ইউনিটও বলতে পারি। এটা হচ্ছে তড়িৎ শক্তির একক। একটা জিনিস খেয়াল করো, শক্তির একক কিন্তু সর্বদা জুল, শক্তির একক সর্বদা জুল। তবে স্পেসিফিক্যালি আমাদের বাসাবাড়িতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে যখন বিদ্যুৎ বিল হিসেব করা হয়, তার স্পেসিফিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা BOT ইউনিট বা শুধু ইউনিট। এখন প্রশ্ন হলো, এই 1 কিলোওয়াট ঘন্টা মানে কি? 1 কিলোওয়াট ঘন্টা একেবারে সহজ, 1 কিলোওয়াট ইনটু 1 ঘন্টা। অর্থাৎ
1 কিলোওয়াট ক্ষমতার কোন যন্ত্র যদি 1 ঘন্টা চলে, 1 কিলোওয়াট ক্ষমতার কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ব্যবহার করলে যে পরিমাণ তড়িৎ শক্তি আমি খরচ করলাম তাকেই বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা জুলে বের করে ফেলবো। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে গুণ করলে হবে 3.6 10 টু দি পাওয়ার 6 জুল। এই হচ্ছে আমাদের মূলত 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে হিসাব। তার মানে আমাদের যে বাসাবাড়িতে বিদ্যুৎ বিল হয় প্রতি ইউনিট, ধরে নাও প্রতি ইউনিট বিদ্যুৎ বিল হলো 7 টাকা বা 8 টাকা করে, তাহলে সেই প্রতি ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে 3.6 10 টু দি পাওয়ার 6 জুল বিদ্যুৎ শক্তি আমি খরচ করছি, তার উপরে বিল হচ্ছে। এই হলো আমাদের তড়িৎ ক্ষমতা এবং ব্যবহৃত তড়িৎ শক্তির একক। এখন এই তড়িৎ ক্ষমতা থেকে দেখো আমাদের কয়েকটা প্রশ্ন। তো আমাদের এই লাইট কিন্তু সচরাচর এখন আর দেখা যায় না, আমরা এনার্জি বাল্ব গুলো ইউজ করি। আগের যে লাইট গুলো ছিল হলুদ লাইট, যেগুলো হলুদ আলো দিত, প্রায় দোকানে কিনতে গেলে গায়ে লেখা থাকতো 220 ভোল্ট 100 ওয়াটের বাতি। বাজারের দোকানে গেলে বলতে হতো যে 220 ভোল্ট বা 100 ওয়াটের একটা লাইট দেন বা 60 ওয়াটের একটা লাইট আমাকে দেন। তো যেহেতু বাসাবাড়িতে ইউজ করা হবে, বাসাবাড়ির ভোল্টেজ 220, তো প্যাকেটের গায়ে লেখা থাকতো 220 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট বা 220 ভোল্ট 60 ওয়াট। এর মানে কি দেখো, 220 ভোল্ট 100 ওয়াটের একটা বাতি যদি লেখা থাকে, আমরা এই দুইটি তথ্য থেকে অনায়াসে এই বাতির যে ফিলামেন্ট, এই ফিলামেন্টের রোধ এটা বের করতে পারবো, আর কতটুকু প্রবাহ, সর্বোচ্চ কত প্রবাহ এই লাইটের মধ্য দিয়ে পার হতে পারবে, অর্থাৎ লাইট ঠিক থাকবে, তাও কিন্তু আমরা হিসাব করতে পারবো। কিভাবে দেখো, আমাদের কিন্তু এই সূত্র মাথায় রাখতে হবে, P = VI এবং V²/R। এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 220 ভোল্ট, অবশ্যই এটা কি, এটা হচ্ছে বিভব। বিভব কত? 220 ভোল্ট, এটা হচ্ছে বিভব। এই বাতির ক্ষমতা কত? P = 100 ওয়াট। এখন প্রশ্ন হলো, এই বাতির ক্ষমতা 100 ওয়াট বলতে কি বোঝায়, আর এই বাতির পাশে কেন লেখা 220 ভোল্ট? এর মানে হলো, প্রথম দেখো 100 ওয়াট মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি খরচ করবে। প্রতি সেকেন্ডে এই লাইট 100 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে কি করবে? সে আলো এবং তাপে রূপান্তর করবে। কখন? যখন এই বাতিকে আমরা 220 ভোল্টের লাইনে লাগাবো। যদি ভোল্টেজ কম দেই তাহলে ক্ষমতা 100 ওয়াট পুরোপুরি পাওয়া যাবে না, লাইট উজ্জ্বল পরিপূর্ণ হবে না, কম উজ্জ্বল হবে। তাহলে এই বাতির ক্ষমতা 100 ওয়াট পেতে হলে অবশ্যই কত লাইনে লাগাতে হবে? 220 ভোল্টে লাগাতে হবে। যখন লাগাবো তখন দেখো আমাদের সূত্র আমরা জানি, P = V²/R। তাহলে এখান থেকে R = V²/P। তাহলে আমরা যে মানগুলো বসাই, 220 স্কয়ার ডিভাইডেড বাই 100 রোধ আসবে 484 ওহম। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই রোধটা পেয়ে গেলাম, অর্থাৎ এই বাতির রোধ হচ্ছে 484 ওহম, ফিলামেন্টের রোধ। সর্বোচ্চ প্রবাহ কত চলবে? সর্বোচ্চ কত প্রবাহ চলবে? দেখো আমরা আবার ইকুয়েশন জানি, P = VI। তাহলে লেখা যায় I = P divided by V। P হচ্ছে 100 ওয়াট, V হচ্ছে 220 ভোল্ট, ভাগ করলে আসবে 0.45 অ্যাম্পিয়ার। এভাবে দেখো আমরা এই বাতিটার রোধ পেয়ে গেলাম, বাতির মধ্য দিয়ে কত প্রবাহ চলবে তাও কিন্তু আমরা পেয়ে গেলাম। শুধু বাতি নয়, আমাদের ঘরে, আমাদের বাসাবাড়িতে যতগুলো যন্ত্র আছে, তড়িৎ যন্ত্র, প্রত্যেকটির গায়ে দেখবা তোমরা যে কত ভোল্টেজে চলে এবং কত ওয়াট তা লেখা আছে। সেখান থেকে কিন্তু আমরা এদের এই যন্ত্রের ভিতরে কত রোধ আছে তাও বের করতে পারবো, এবং সেই যন্ত্র যখন আমরা প্লাগ ইন করবো তখন কি পরিমাণ তড়িৎ প্রবাহ সে নিবে তার মধ্য দিয়ে তাও কিন্তু আমরা হিসেব করতে পারবো। আজকে আমাদের দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে তড়িৎ পরিবহন। আমরা সবাই জানি তড়িৎ উৎপাদন কেন্দ্র থেকে আমাদের এলাকাগুলোতে সাপ্লাই দেওয়া হয়। ধরে নিচ্ছি
এ হচ্ছে আমাদের কোন একটা উৎপাদন কেন্দ্র, যেখান থেকে বি এলাকার মধ্যে আমরা তড়িৎ পরিবহন করব। অবশ্যই তার দ্বারা করব, যে তারে কিছু না কিছু রোধ অবশ্যই থাকবে যার পরিমাণ হচ্ছে আর। এই তারের মধ্য দিয়ে আমরা আই প্রবাহ প্রেরণ করছি। অবশ্যই বিদ্যুৎ প্রেরণ করার জন্য কি লাগবে, একটি ভোল্টেজ প্রয়োগ করতে হবে। তাহলে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার কারণে যে পরিমাণ তড়িৎ শক্তি যাবে তার হার W/T, প্রতি সেকেন্ডে তড়িৎ শক্তি প্রবাহের হার অবশ্যই P = W/T = VI = V²/R = I²R। ওহম সূত্র হতে যেহেতু I = V/R। তো দেখো তারের মধ্য দিয়ে তড়িৎ শক্তি প্রবাহের হার। এখন আমরা প্রথম দিকে লেকচারে বলেছিলাম তড়িৎ শক্তি যাওয়া মানে কি, আধান যাবে এ থেকে বি তে, যাওয়ার পথে অবশ্যই এই পরিবাহী তারের যে অণু পরমাণু আছে এদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাপ উৎপন্ন করবে, অর্থাৎ তড়িৎ শক্তি তাপে রূপান্তর হয়ে কিন্তু অপচয় হবে। এই অপচয়টাকে বলা হচ্ছে আমাদের তড়িতের সিস্টেম লস। তড়িতের সিস্টেম লস is equal to I²R। অর্থাৎ উৎপাদন কেন্দ্র হতে যে এলাকায় আমি বিদ্যুৎ প্রেরণ করতে চাই সেই এলাকায় যাওয়ার পথে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অপচয় হবে তাকেই বলা হচ্ছে কিন্তু তড়িতের সিস্টেম লস, যা মূলত নির্ভর করে I এবং R এর উপরে। এখানে তড়িৎ শক্তির হার হচ্ছে VI অথবা V²R অথবা V²/R অথবা I²R। তবে সিস্টেম লস বলা হচ্ছে I²R, এই রাশিটাকে বলা হচ্ছে সিস্টেম লস। এখন দেখো এই সিস্টেম লসে আমি কি তারের রোধ কিন্তু আমি পরিবর্তন করতে পারছি না। একটা তার যদি আমি কারেন্ট দেই, কিন্তু উৎপাদন কেন্দ্র হতে আমি কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করাবো তা কিন্তু এই কেন্দ্রের উপর নির্ভর করছে। দেখো যদি কেন্দ্র দ্বিগুণ কারেন্ট প্রেরণ করে, যদি কারেন্ট বেশি প্রেরণ করে, দ্বিগুণ কারেন্ট প্রেরণ করলে কিন্তু লসটা কয় গুণ হয়ে যাবে, স্কয়ার মানে 4 গুণ। যদি কারেন্ট 3 গুণ প্রেরণ করে লস হয়ে যাবে 9 গুণ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিস্টেম লস, উৎপাদন কেন্দ্র হতে কোন একটা আবাসিক এলাকায় তড়িৎ প্রবাহ প্রেরণ করার জন্য সিস্টেম লস মূলত নির্ভর করছে কি পরিমাণ বিদ্যুৎ প্রেরণ করা হচ্ছে তার উপর। যদি বিদ্যুৎ প্রেরণ করার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় লস কিন্তু স্কয়ার আকারে বেড়ে যাচ্ছে। এখন এই লস কমানোর জন্য কি করা, দেখো এটাও কিন্তু তড়িৎ শক্তি প্রবাহের হার। তাহলে আমরা বলতে পারি যে শক্তির প্রবাহের হার কিন্তু এটাও W/T = V × I। দেখো আমাকে যদি লস কমাতে হয় তাহলে কিন্তু কারেন্ট কমাতে হবে, আর কোনো অপশন নেই। করা হয় কি, দেখো তো যদি ভোল্টেজ আমি 10 গুণ বাড়িয়ে দেই, কারেন্ট 10 গুণ কমিয়ে দেই, শক্তি কি কম যাচ্ছে না সমান সমান? দেখো শক্তি কিন্তু আগেরটাই যাচ্ছে। তার মানে যদি ভোল্টেজ বাড়িয়ে দেওয়া হয়, বিদ্যুৎ কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তির পরিমাণে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই পদ্ধতি অবলম্বন করা হয় একটি স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে। স্টেপ আপ ট্রান্সফরমার এর সাহায্যে উৎপাদন কেন্দ্র থেকে যখন কারেন্টকে আবাসিক এলাকায় পাঠানো হবে তখন সেই কারেন্টের ভোল্টেজটাকে অনেক বাড়িয়ে দেওয়া হয় এবং কারেন্টের পরিমাণটা অনেক কমিয়ে দেওয়া হয়। ফলে শক্তি কিন্তু প্রবাহিত হচ্ছে একই পরিমাণ, কিন্তু ভোল্টেজ 10 গুণ বেশি, কারেন্ট মনে করো 10 গুণ কম। তাহলে আগেও ছিল VI, এখন কিন্তু কি আছে VI। শক্তি কিন্তু কম বেশি হচ্ছে না, শক্তি আগেরটাই যাচ্ছে, কিন্তু কারেন্টের মানটা কমে গেল। কারেন্টের মান যদি 10 গুণ কমে যায় তাহলে অবশ্যই লস কমে যাবে প্রায় কত, লস হয়ে যাবে প্রায় 1/100। তাহলে লস কিন্তু অনেক হারে কমে যাচ্ছে। এটাই হলো আমাদের তড়িৎ পরিবহনের একটা পদ্ধতি। স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে উৎপাদন কেন্দ্র হতে আবাসিক এলাকায় প্রেরণ করা হয়, সেখানে ভোল্টেজ অনেক বেশি থাকে কিন্তু কারেন্ট অনেক কম থাকে। আবার আবাসিক এলাকায় আরেকটি ট্রান্সফরমার ইউজ করা হয়, সেটা হচ্ছে স্টেপ ডাউন। এর কাজ হচ্ছে আবার ভোল্টেজকে কমিয়ে দিয়ে কারেন্টকে আবার বাড়িয়ে নেওয়া, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট সেই এলাকায় প্রয়োজন সেই পরিমাণ কারেন্ট কিন্তু আবার এই ডাউন ট্রান্সফরমারের সাহায্যে কিন্তু আমরা আবার নিয়ে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহন। তোমাদের আরো কিছু বিষয় তোমরা একটু দেখবা, যেখানে তোমাদের বইতে দিকে আছে লোডশেডিং,
তারপরে হচ্ছে বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেওয়া হয়, এই সমস্ত বিষয়গুলো তোমরা রিডিং করলে অবশ্যই ভালো মতো বুঝতে পারবো বলে আমি বিশ্বাস করি। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো বোর্ডে আমি দুটো চিত্র এঁকেছি, বর্তনী এবং কিছু প্রশ্ন লিখে দিয়েছি আমি। আগে বর্তনী বলে নিচ্ছে। এখানে বর্তনীতে 12 ভোল্টেজ তড়িৎ কোষ লাগানো আছে, রোধ 2 এবং 6 ওহম, নিচে আছে 5 এবং 3 ওহম। এইটা ফিগার 2 তে 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে, এখানে 1 ওহম রোধ, আর এখানে দেখো আর ওহম এবং 2 ওহম সমান্তরালে লাগানো। প্রশ্ন তিনটা, গয়ের মধ্যে প্রশ্নগুলো থাকতে পারে যে ফিগার 1 এ প্রবাহ কত, ফিগার 1 এ অর্থাৎ এই ফিগারে তড়িৎ প্রবাহ কত, ফিগার 2 এ এই চিত্রে আর এর মান কত হলে এর তড়িৎ প্রবাহ ফিগার 1 এর তড়িৎ প্রবাহের সমান হবে, ফিগার 2 এর তড়িৎ প্রবাহ ফিগার 1 এর সমান হবে। এটা হলো একটা প্রশ্ন। আমি একই চিত্রের মধ্যে আরেক ধরনের প্রশ্ন আমি লিখে দিলাম যে এরকমও হতে পারে, ফিগার 1 এ তড়িৎ প্রবাহ 30 মিনিট চললে কত ইউনিট শক্তি খরচ হবে। আজকে আমরা যেটা পড়লাম তার উপরে একটি প্রশ্ন। দেখো আমি একে করে সমাধান করে দিচ্ছি। আমরা প্রথমে গয়ের প্রশ্ন সমাধান করব। আমাকে প্রশ্ন করা হয়েছে তড়িৎ প্রবাহ কত। প্রথমেই প্রশ্নের শুরুতে আগে আমি সূত্র কল্পনা করব। আমরা জানি তড়িৎ প্রবাহ I সমান E ভাগ R বলেছিলাম। এখানে E হচ্ছে তড়িৎ কোষ এর মান আর R হচ্ছে বর্তনীর সম্পূর্ণ রোধ। তাহলে আমার অবশ্যই বর্তনীর সম্পূর্ণ রোধ হিসাব করতে হবে। এখন দেখো এখানে 2 এবং 6 কিন্তু শ্রেণীতে যুক্ত আছে, 2 আর 6 মিলে কত হয় 8 হয়। 5 এবং 3 এরাও কিভাবে আছে, শ্রেণীতে যুক্ত আছে, এরাও কত হয় 8। তাহলে এরা কিন্তু পরস্পর আবার সমান্তরালে যুক্ত। তাহলে আমি লিখব 2 ওহম ও 6 ওহম শ্রেণীতে, অতএব RS1 is equal to 2 plus 6 is equal to 8 ওহম। আবার 5 ওহম ও 3 ওহম শ্রেণীতে, অতএব RS2 is equal to 5 plus 3 is equal to 8 ওহম। অতএব তুল্য রোধ 1 by RP is equal to 1 by RS1 plus 1 by RS2, তার মানে 1 by 8 plus 1 by 8 is equal to 8 2 ভাগ করলে হবে 1 by 4। তাহলে অতএব আমাদের RP এর ভ্যালু আসবে 4 ওহম। তাহলে আমরা এখন অবশ্যই তড়িৎ প্রবাহ বের করতে পারবো। অতএব I is equal to E divided by RP, 12 volt divided by 4 ohm is equal to 3 ampere। এই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। দেখে নাও, আমাদের মূল সূত্র ছিল I is equal to E divided by RP। আমাদের RP প্রয়োজন ছিল মোট রোধ, আমরা মোট রোধটা বের করে নিলাম, 4 ওহম আসলো। এরপর আমরা জাস্ট ভোল্টেজটাকে 4 ওহম দিয়ে ভাগ করে দিলাম, অ্যান্সার চলে আসলো 3 অ্যাম্পিয়ার। তোমরা চলে নাও প্রশ্নের উত্তরটা। এখন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে মনোযোগ দিব। সেটা হচ্ছে ফিগার 2 এ আর এর মান কত হলে এর তড়িৎ প্রবাহ ফিগার 1 এর সমান হবে। তার মানে দেখো আমার এই ফিগার 1 এ তড়িৎ প্রবাহ অবশ্যই কত হবে, যা এখানে আসলো সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, কিন্তু আমাকে এখানে আনতে হবে। তাহলে আমরা এখানে E জানি 12 ভোল্টেজ, I ও জানি আমরা 3 অ্যাম্পিয়ার। এখানে কিন্তু মোট রোধের মানটা আমাকে অবশ্যই বের করতে হবে। এই মোট রোধটা বের করে গেলে পরে আমরা সেখান থেকে আমরা আর সমাধান করতে পারবো। খেয়াল করে আমি করছি। তাহলে প্রথম শর্ত হলো আমরা ঘ নম্বর সমাধান করছি। প্রথম ঘটা, ফিগার 2 এ I হবে কত 3,
অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দেওয়া আছে কত 12 ভোল্টেজ। অতএব প্রত্যাশিত তুল্য রোধ আর হলে আর পি হলে, আচ্ছা এখানে আমরা আর পি প্রাইম দিচ্ছি, প্রত্যাশিত তুল্য রোধ আর পি প্রাইম হলে আমাদের সূত্র হবে I is equal to E divided by RP prime। এখান থেকে আমরা RP prime লিখতে পারি E divided by I, তাহলে 12 divided by 3 is equal to 4। তার মানে দেখো এই যে 1 ওহম এবং R এবং 2 এই তিনটা রোধ এরা পরস্পর সমান্তরাল, এদের সঙ্গে 1 ওহম হলো শ্রেণী, এদের তিনটা মিলে মোট তুল্য রোধ কত হতে হবে 4 ওহম হতে হবে, তাহলে গিয়ে বর্তনীর এই প্রবাহ এই প্রবাহের সমান হবে। তাহলে এখন আমরা করব কি, আমরা এখান থেকে তুল্য রোধটা বের করব, এই তুল্য রোধ ইজ ইকুয়াল টু লিখে দিব কত 4 ওহম, ইকুয়াল করলে আমাদের আর এর একটা ভ্যালু চলে আসবে। লিখব আমরা এখন, বড় করে নাও, তোমরা ভিডিও পজ করে তুলে নিতে পারো, মুছে নিচ্ছি আমি। এখন বর্তনীতে আর ওহম ও 2 ওহম সমান্তরালে যুক্ত, সমান্তরালে, অতএব এদের তুল্য রোধ 1/RP is equal to 1/R plus 1/2। আবার এই তুল্য রোধ যে RP, এ অংশের তুল্য রোধ হচ্ছে RP, তাহলে এই RP ও 1 ওহম শ্রেণীতে, অতএব মোট আমাদের যে তুল্য রোধ তা হবে RP প্লাস 1। এখন বলো RS টা হচ্ছে এই বর্তনীর টোটাল সব মিলে তুল্য রোধ, এই RS এর মানটা কিন্তু আমাদের সেই প্রত্যাশিত 4 ওহমের সমান হতে হবে। লিখবো আমরা প্রশ্ন মতে RS হতে হবে RP প্রাইম, অর্থাৎ কত ওহম 4 ওহম। তাহলে RS সমান কি, আমাদের RP প্লাস 1 ওহম ইজ ইকুয়াল টু 4 ওহম। তাহলে বলো RP এর মান কত হচ্ছে 3 ওহম হচ্ছে, কত হচ্ছে RP এর মান 3 ওহম। এই RP এর মানটা আমরা বসিয়ে দিব কোথায়, এই যে এখানে, এখানে বসিয়ে দিলে কি পেয়ে যাব, আর পেয়ে যাব। দেখো আমি আবার বলে দিচ্ছি, আমাদের এই বর্তনীতে প্রবাহের মান 3 অ্যাম্পিয়ার হওয়ার জন্য প্রত্যাশিত মান হচ্ছে 4 ওহম রোধ, টোটাল রোধটা কত হতে হবে 4 ওহম হতে হবে। এখন বর্তনীতে এই R এবং 2 ছিল সমান্তরাল, এখান থেকে আমরা একটা তুল্য রোধ বের করলাম RP, এই RP এর সঙ্গে 1 হচ্ছে শ্রেণীতে, এদের মোট রোধ হচ্ছে RS। তাহলে এই যে মোট রোধ RS কিন্তু RP এবং 1 সহ টোটাল, তাহলে এই RS এর মানটা কিন্তু প্রত্যাশিত RP প্রাইমের সমান, অর্থাৎ 4 ওহম হতে হবে। এখানে RS এর ভ্যালুটা বসালাম, RS মানে হচ্ছে RP প্লাস 1, RP এর মানটা পেয়ে গেলাম। এই RP এর মানটা এখন বসাবো আমি এখানে, তাহলে এখানে বসালে আমি কি পেয়ে যাব, R পেয়ে যাব। তোমরা ভিডিও পজ করে তুলে নিবা। তাহলে এখান থেকে আমরা দেখছি, অতএব 1/3 is equal to 1/R plus 1/2। এখান থেকে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের 1/R is equal to 1/3 minus 1/2 একটা ভ্যালু বের হবে, সেটা হবে আমাদের অ্যানসার। আমরা এটা কমপ্লিট করব সবাই। এই হচ্ছে আমাদের একটা প্রসিডিউর হয়ে গেল, আমাদের গ হয়ে গেল, ঘটাও হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় যে ঘটা, এই সেকেন্ড ঘ, আমাদের আজকের টপিকের অনুসারে একটা প্রশ্ন আমি লিখেছি, এটা আমরা সমাধান করব। আশা করি সবাই তুলে নিয়েছো, যারা তুলতে পারোনি তারা ভিডিও পজ করে তারা তোমরা তুলে নিবা। আমি এটা মুছে দিচ্ছি।
দেখো দ্বিতীয় যে ঘ আমি লিখেছি, প্রশ্ন হলো ফিগার 1 এ তড়িৎ প্রবাহ 30 মিনিট চললে কত ইউনিট শক্তি খরচ হবে, কত ইউনিট, তার মানে কিলোওয়াট ঘন্টা হলো আমাদের ইউনিট। তাহলে আমাদের শক্তিটা আসবে জুলে, এই জুলটাকে আমরা কনভার্ট করে নিব কিলোওয়াট ঘন্টায়। তাহলে প্রথমত আমাকে আগে শক্তি বের করতে হবে। দেখো আমরা ইকুয়েশন লিখবো, আমরা জানি, আমরা সবাই এটা জানি যে W/T ইজ ইকুয়াল টু আমরা জানি VI অথবা V²/R অথবা I²R। আমি যে কোনো একটি, এখানে V দেওয়া আছে, টোটাল Rটাও আমি জানি, আইও আমি জানি, তিনটা জিনিসই আমার জানা আছে। আমরা এই প্রশ্নে কিন্তু তিনটাই বের করেছি। ভোল্টেজ 12 ভোল্ট, I ছিল 3 অ্যাম্পিয়ার, রোধ ছিল 4। তাহলে আমি যে কোনো ইকুয়েশন দিয়ে করলে পারবো। লিখছি আমরা, এখান থেকে দেখো এই ডব্লিউটা কি, তড়িৎ শক্তি। তাহলে অতএব আমরা বলতে পারি তড়িৎ শক্তি W is equal to VIT। তারপর V হচ্ছে 12, I হচ্ছে 3, T হচ্ছে আমরা সেকেন্ডে নিয়ে নিব 30 into 60। তাহলে এখানে হচ্ছে 3 12 36 ইনটু এখানে হচ্ছে 3 6 1800। এটা কিন্তু কিসে আসবে বলতো, এটা আসবে হচ্ছে জুলে। শক্তির একক কি হয়, জুল। এখন ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আমরা এখানে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটাকে আমরা ভাগ করে দেব কি দিয়ে, 3.6 10 টু দি পাওয়ার 6 জুল দিয়ে ভাগ করব। যেই মানটা আসবে সেই মানটাই হবে আমাদের কিলোওয়াট ঘন্টা। আমরা ভাগ করে দিব 3.6 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করব, যে মানটা আসবে সেই মানটাই হবে কিলোওয়াট ঘন্টা, এবং সেটাই হবে আমাদের অ্যানসার। এখানে যে মানটা আসবে এটা হবে আমাদের অ্যানসার। তোমরা এই মানটা বের করবা। এভাবে কিন্তু এই অধ্যায় থেকে আরো অনেক প্রশ্ন আছে। তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই অধ্যায় থেকে বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে, তোমরা প্রত্যেকটি বোর্ড কোশ্চেন সমাধান করে আলাদা করে খাতায় হোমওয়ার্ক করবা। যেদিন আমাদের কলেজ খুলবে সেদিন তোমরা সাবজেক্ট ওয়াইজ যে যে ক্লাস নেবে সেই সাবজেক্টে তোমরা এই হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাই জমা দিবে। তো আমাদের অধ্যায় এখানে আছে, আমরা শেষ করছি। এই অধ্যায় থেকে আমরা যা যা পড়লাম তোমরা অবশ্যই সে পুরো বইটা ভালোমতো রিডিং করবা, বইয়ে শেষে কিছু কোশ্চেন আছে সেগুলো সমাধান করবা, এবং এই যে হোমওয়ার্ক আমি দিলাম আজকে বোর্ড কোশ্চেন এগুলো সলভ করবা। যে সমস্যাগুলো হবে সেগুলো নোট করে রাখবা। ইনশাআল্লাহ কলেজ খুললে আমরা সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই সবার জন্য দোয়া করো।